ক্লাস আছে। ওকে, তো এই মানে আপনার এই চ্যাপ্টারটা শেষ করবার পরে আমরা আসলে কি জানবো? এখানে ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং ভোকাবুলারি, দ্যাট মিনস অ্যাকাউন্টিং এর যে কি টার্মস গুলো আছে সেগুলো জানবো, এবং ইউজার্স অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, দ্যাট মিনস ইন্টারনাল ইউজার এবং এক্সটার্নাল ইউজার, এগুলো আমরা সম্পর্কে জানবো, এবং অ্যাকাউন্টিং প্রফেশন অ্যান্ড দ্য অর্গানাইজেশনস দ্যাট গভর্ন ইট। এখন অর্গানাইজেশন গুলোতে আপনার এই অর্গানাইজেশন গুলো অ্যাকাউন্টিং এর অ্যাপ্লিকেশন, এবং অর্গানাইজেশন গুলো ডিফারেন্ট টাইপস এর অর্গানাইজেশন আছে, সেগুলোতে অ্যাকাউন্টিং প্রফেশনটা এবং আম, এই অর্গানাইজেশনটাকে কিভাবে আপনার অ্যাকাউন্টিং এর যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলো কি রোল গুলো প্লে করছে, এটা ইন্টারনাল ইউজারদের জন্য কতটুকু, কোন পোর্শনটা ইন্টারনাল ইউজারদের জন্য, কোন পোর্শনটা এক্সটার্নাল ইউজারদের জন্য। তো সেই জিনিসগুলো জানবো, এবং ডিফারেন্ট টাইপস অফ অর্গানাইজেশন, ডিফারেন্ট টাইপস অফ বিজনেস, এগুলো আমরা জানবো। এই চ্যাপ্টার শেষ করবার পরে আমরা যেগুলো যে কনসেপ্ট গুলো আমাদের ক্লিয়ার হবে, তো সেগুলো বলছিলাম যে একটা অর্গানাইজেশন, ইট মে কর্পোরেশন, ইট মে সোল প্রোপ্রাইটারশিপ, or it may partnership, but every organization has some characteristics, সেগুলো সম্পর্কে আমরা জানবো। অ্যাকাউন্টিং কনসেপ্টস অ্যান্ড প্রিন্সিপলস, অ্যাকাউন্টিং এর কিছু প্রিন্সিপলস, প্রত্যেকটা সাবজেক্টের কিছু প্রিন্সিপলস আছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। And we will learn about the accounting equation, definition of assets, liabilities, equity, এগুলো আমরা সবই জানবো, বেসিক কনসেপ্ট গুলো। অ্যান্ড অ্যাকাউন্টিং ইকুয়েশন কিভাবে আপনার অ্যাপ্লিকেশনটা কি, ট্রানজেকশন গুলো যে হয়ে থাকে সেই ট্রানজেকশন গুলোকে অ্যানালিসিস করবো, এবং সেগুলো অ্যাকাউন্টিং ইকুয়েশনে এটার ইম্প্যাক্ট কি সেইটা আমরা জানবো। এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো কিভাবে প্রিপেয়ার করব, এই চ্যাপ্টার থেকে এই জিনিসগুলোই জানবো। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস টু ইভ্যালুয়েট বিজনেস পারফরমেন্স, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে আসলে ওখান থেকে আমরা একটা বিজনেস এর পারফরমেন্স কিভাবে ইভ্যালুয়েট করব, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে নেসেসারি ইনফরমেশন আমরা পাবো। তো তো আমরা যদি, হাউ ডু উই ডিফাইন অ্যাকাউন্টিং? অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। দ্যাট মিনস আপনি আপনার বাংলা ল্যাঙ্গুয়েজ আপনি যখন খুব ভালো লিখতে পারবেন, কখন পারবেন? যখন কিনা আপনি সবকিছু জানবেন। তো অ্যাকাউন্টিং হচ্ছে বিজনেসের ল্যাঙ্গুয়েজ। The better you understand the language of business, the better you can manage your own business. আপনি যদি এন্টারপ্রেনিউর হন, আপনি যদি স্টার্ট আপ জব জব করবার পরে কোনো একটা স্টার্ট আপ নিয়ে কাজ করতে চান, তাহলে আপনি অ্যাকাউন্টিং এর ল্যাঙ্গুয়েজ যত ভালো বুঝবেন, তত দ্রুত আপনি বিজনেসটাকে নিয়ে আহ সামনের দিকে আগাতে পারবেন। ওকে, বিজনেসে তত বেশি আপনি অপরচুনিটি ক্রিয়েট করতে পারবেন। এটার খুব সিম্পল ওয়ার্ড, যে আপনি যদি মানি ম্যানেজমেন্ট না বুঝেন, আপনার অ্যাকচুয়ালি পার্সোনাল ফাইন্যান্স যদি না বুঝেন, পার্সোনাল ফাইন্যান্স মিনস আপনি একজন স্টুডেন্ট, আপনি গ্রাজুয়েট প্রোগ্রামে আছেন, আপনার হয়তো বাড়িতে আছেন, অথবা আপনি আপনার বাড়ি থেকে এসে কোনো একটা বাসা ভাড়া করে ফ্রেন্ডস, কয়েকজন ফ্রেন্ড মিলে একটা বাসায় আছেন, অথবা ইউনিভার্সিটির হোস্টেলে আছেন। তো যেভাবেই থাকেন না কেন, আপনাকে রেগুলার বেসিসে নিশ্চয়ই রিক্সা ভাড়া ঠিক করে দেবে না, বা গাড়িতে ড্রাইভার দিয়ে যাবে না, এরকমটা তো না। আপনাকে কিছুটা অনেকখানি আপনি সেলফ ডিপেন্ডেন্ট হয়েছেন। তো সেক্ষেত্রে আপনার হয়তো মান্থলি আপনার কাছে একটা অ্যামাউন্ট আপনার বাবা মা দেবে, বা আপনি টিউশনি করে কিছু আর্ন করেন, বা অন্য কোনো বিজনেসের সাথে ইনভলভ থেকে নিজের কিছু আর্নিংস থাকে। নিজের আর্নিংস না থাকলেও, বাবা সাপোজ আপনি যদি হোস্টেলে থাকেন বা কোনো একটা বাসা ভাড়া করে ফ্রেন্ডের সাথে থাকেন, রেন্টেড হাউসে বা মানে ফ্রেন্ডের সাথে, তখন সেক্ষেত্রে হয়তো মান্থলি আপনাকে 20,000 টাকা পে করলো। সেই 20,000 টাকা হচ্ছে আপনার সোর্সেস অফ ইনকাম, সোর্সেস অফ আর্নিংস। অথবা আপনি দুটো টিউশনি করেন, আপনি আরো বাড়ি থেকে আপনার 15,000 টাকা পান, তো টোটাল আপনার 30,000 আর্নিংস হচ্ছে।
তো এই 30,000 হচ্ছে আপনার সোর্সেস অফ ইনকাম। তো এই যে সোর্স, এরপরে এই টাকাটা আপনি কিভাবে ইউজ করবেন, ওকে? যে যত ভালো বুঝতে পারবে, যে যত পার্সোনাল ফাইন্যান্স বুঝবে, এই টাকাটা প্রপারলি ইউটিলাইজ করবে, সে কিন্তু এগিয়ে যাবে। কিভাবে সেভিংস ক্রিয়েট করতে পারবে, স্টুডেন্ট লাইফ থেকে কিছু কিছু সেভ করে সে যখন নিজে কিছু করতে চাইবে, তো স্টার্ট আপের ক্ষেত্রে অথবা দেশের বাইরে স্টাডির ক্ষেত্রে, অনেক সময় যায় না দেশের বাইরে, যাচ্ছে মাস্টার্স প্রোগ্রামের জন্য, বা বুয়েটে ভর্তি হবেন আপনারা মাস্টার্স প্রোগ্রামের জন্য, বা কোনো পাবলিক ইউনিভার্সিটি অথবা দেশের বাইরে কোনো ইউনিভার্সিটিতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি তখন ওই নিজের একটা সোর্স থাকবে, এবং আপনি জানবেন যে আমি কিভাবে টাকাটা ম্যানেজ করেছি, জন্যই এই সেভিংসটা ক্রিয়েট হয়েছে। আপনি যদি 20,000 টাকা থেকে, আপনি সাপোজ আপনার বা 4 জন ফ্রেন্ডের বার্থডে আছে, তো 4 জন ফ্রেন্ডের বার্থডেতে যদি আপনি অনেক বেশি এক্সপেন্স করে নেন, তাহলে কি করতে হবে, অন্য ফ্রেন্ডের কাছে তখন আপনি আপনার হচ্ছে এক্সপেন্সেস এক্সিডস কি আপনার ইনকাম হবে ওই মাসে, এক্সপেন্স এক্সিড করবে ইনকামকে। ইন দ্যাট কেস আপনি কি হবেন, আপনার ডেফিসিয়েন্সি একটা তৈরি হবে, আপনার শর্টেজ ক্রিয়েট হবে। সেই শর্টেজটা ফিল আপ করবার জন্য আপনার আরেকটা ফ্রেন্ডের কাছে টাকা ধার নিতে হবে। তাহলে এই যে টাকাটা ম্যানেজ আবার করে আপনাকে আবার দিতে হবে। তো এইভাবে ওয়েল অর্গানাইজড যদি হন, তাহলে আপনি খুব সুন্দরভাবে ম্যানেজ করে আবার কিছু সেভও করতে পারবেন। তো এখন স্যাটিসফ্যাকশন সেভ করলে হয় কি, প্রেজেন্ট কনজাম্পশনকে স্যাক্রিফাইস করে আপনি সেভ করছেন। তো সেভ করলে অবশ্যই একটু বেশি রিটার্ন এক্সপেক্ট করবেন, অথবা যদি আপনি কনজাম্পশনটাকে প্রায়োরিটি দেন, তাহলে তো আপনি স্যাটিসফাইড একটা টাইম ইয়ে করবেন, এনজয় করবেন। কারণ আপনার আপনার কনজাম্পশনটা খুবই, আপনি বিএফসি তে বসে বা পিজ্জা হাটে বসে বা নর্থ ইন্ডিয়া বসে একটা কফি খেয়ে ফ্রেন্ডের সাথে একটু গল্প করে যে স্যাটিসফ্যাকশন আপনার আসবে, তো সেটাকে স্যাক্রিফাইস করে এই টাকাটা আপনি সেভ করলেন, বিকজ আপনি ফিউচারে বেশি আর্ন করতে চান, যে কারণে। তো এই পার্সোনাল ফাইন্যান্সটা খুব ভালো করে ম্যানেজ করতে হবে। তো অনেক কথা বললাম, এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাকাউন্টিং। এখানে যেটা বলা হয়েছে বইয়ের ল্যাঙ্গুয়েজে বলছি, এবং এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল একটা লেসন। অ্যাকাউন্টিং হচ্ছে বিজনেসের একটা ল্যাঙ্গুয়েজ, এবং এই ল্যাঙ্গুয়েজটা যত দ্রুত বুঝবে, বিজনেসে তত বেশি কি হবে, সে নিজের বিজনেসটাকে তত ভালো ম্যানেজ করতে পারবে, এবং জব করলে সে তত ভালো ম্যানেজার হবে। অ্যাকচুয়ালি ফাইন্যান্স হচ্ছে, আপনি পকেট যদি এমটি পকেট, এমটি পকেটে আপনার কোনো ফ্রেন্ড থাকবে না, এমটি পকেটে কোনো ডিগ্রিও পাবেন না, এমটি পকেটে আপনি বাইরের ওয়ার্ল্ডের সাথে কমিউনিকেটও করতে পারবেন না। তাহলে হার্ট হচ্ছে এই ফাইন্যান্স। তো একটা বিজনেস অর্গানাইজেশনের হার্ট হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট। যদি ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে ফান্ড ফ্লো না হয়, ফান্ড যদি ফাইন্যান্স ডিপার্টমেন্ট সাফিসিয়েন্ট না থাকে, তারা অর্গানাইজেশন স্মুথলি চলবে না, ওকে ওকে। তো এই জায়গাটাতে আমরা আসি, অ্যাকাউন্টিং যে কাজগুলো করছে, অ্যাকাউন্টিং আমরা কিভাবে অ্যাকাউন্টিং কে ডিফাইন করব, হোয়াট এক্স্যাক্টলি অ্যাকাউন্টিং ইজ। Accounting is the information system that measures business activity, processes the data into reports. এটা ডেটাগুলোকে, যে আপনার ইনফরমেশন গুলো যেগুলো আছে, ইনফরমেশন সিস্টেম বলা হচ্ছে, যত রকম ট্রানজেকশন হচ্ছে সবগুলো রেকর্ড করা হচ্ছে, এটা একটা ইনফরমেশন থেকে যাচ্ছে। এবং এই ইনফরমেশন গুলো থেকেই আমি বিজনেস অ্যাক্টিভিটি গুলোকে মেজার করতে পারি, যে আমি কি পরিমাণ বড় ফান্ড আছে, কি পরিমাণ ব্যাংকে আমার ডিপোজিট আছে, কি পরিমাণ আমার র মেটেরিয়ালস ইনভেস্টমেন্ট আছে, কি পরিমাণ আমার ফার্নিচার আছে, কি পরিমাণ ল্যান্ড আছে, কি পরিমাণ আমি ক্রেডিট পারচেস করেছি বা ক্রেডিট সেল করেছে। তো এই যে ইনফরমেশন গুলো, সেগুলো হচ্ছে বিজনেস, টোটাল বিজনেস অ্যাক্টিভিটিস এর একটা ইনফরমেশন, মানে ওখানে থেকে যাচ্ছে। এবং এই অ্যাক্টিভিটি গুলো আমরা মেজার করতে পারি, যে কোন জায়গাটা কন্ট্রোল দরকার। এটাকে প্রসেস করছে, এই ডেটা গুলোকে প্রসেস করছে ইন্টু রিপোর্টস, রিপোর্ট আকারে আমরা পেয়ে যাচ্ছি, অ্যান্ড কমিউনিকেটস দ্য রেজাল্টস টু ডিসিশন মেকার্স। যখন দেখা যাচ্ছে এটা রিপোর্ট আকারে চলে আসছে যে অনেক বেশি ক্রেডিট সেল করা হয়েছে, ক্রেডিট সেল করলে আপনার কি ক্রিয়েট হবে, ক্রেডিট যখন সেল করবে তখন ডেটর্স ক্রিয়েট হবে। তো দেখা যাচ্ছে তাদের কাছে টাকাটা কালেক্ট করা এটা অনেক একটা কমপ্লেক্স প্রসেস।
টাকা সহজে কেউ দিতে চায় না, তো যে ক্লায়েন্ট গুলো কমিটমেন্ট ভালো তারা অন টাইমে টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু যে ক্লায়েন্ট গুলো কমিটমেন্ট ভালো না সেখানে কালেকশন করতে যে অনেক বেশি খরচ করতে হচ্ছে, বারবার তাদেরকে নক করতে হচ্ছে, তাদেরকে ভিজিট করতে হচ্ছে, তাদের মোট কথা টাইম ইনভেস্ট করতে হচ্ছে, এনার্জি ইনভেস্ট করতে হচ্ছে, টেলিফোন কল করতে হচ্ছে, লেটার ইস্যু করতে হচ্ছে, ফিজিক্যালি ভিজিট করতে হচ্ছে, এরকম ক্লায়েন্ট অনেক। তাহলে আমার ক্রেডিট সেল বেশি করতে হবে না, মানে বেশি হয়ে গেছে, এবং আমার যে স্পেসিফিক ক্লায়েন্ট গ্রুপ রাখা দরকার সেটা নিয়ে একটা রিপোর্ট হতে পারে। তাহলে এই যে ডেটা গুলো, এই যে ইনফরমেশন গুলো, এগুলোকে আমরা রিপোর্টে কনভার্ট করবো, এবং এই রিপোর্ট গুলো অনুযায়ী আমরা এক্সিকিউট করবো, ডিসিশন মেক করব যে ক্রেডিট সেল এরকম সেলস ইনক্রিজ করবার জন্য এত বেশি ক্রেডিট সেল গ্রান্ট করবার দরকার নাই। এটা একটা রিপোর্ট থেকে একটা ডিসিশনে চলে আসলো। এখানে কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে আপনাদের? থাকলে প্লিজ কোয়েশ্চেন করবেন। তো অ্যাকাউন্টিং না আমি ম্যাম। অনেক এক্সপ্লেইন করলাম যে অ্যাকাউন্টিং অ্যাকচুয়ালি কি করছে। অ্যাকাউন্টিং ইজ দ্য ইনফরমেশন সিস্টেম দ্যাট মেজার্স দ্য বিজনেস অ্যাক্টিভিটি, প্রসেসেস দ্য ডেটা ইনটু রিপোর্টস অ্যান্ড কমিউনিকেটস দ্য রেজাল্টস ডিসিশন মেকার্স। ওকে, দ্যাটস অল। এইটুকু লিখলেই, এখন অ্যাকাউন্টিং এর কনসেপ্ট লিখতে বললে অনেক 3 পৃষ্ঠা লিখবার দরকার নাই। ওকে, তো এখানে আমরা যে রিপোর্ট গুলো পাবো সেগুলো সম্পর্কে সবকিছু পরে জানবো। আগেই যদি আমি স্টেটমেন্টের নাম বলি, অনেক মনে হবে যে অ্যাকাউন্টিংটা মনে হয় ক্রিটিক্যাল, এবং যেহেতু ইন পার্সন ক্লাস নেওয়ার সুযোগ এখানে থাকছে না, সুতরাং আমাকে একটু ইয়ে করে পড়তে হবে, আর আপনারা কোয়েশ্চেন করবেন। ওকে, তো এই অ্যাকাউন্টিং এর ইনফরমেশন গুলো কারা ইউজ করছে? আমাদের সাবজেক্টের নাম ছিল কি? ফাইন্যান্সিয়াল অ্যান্ড ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং। তো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কিন্তু একটা পার্ট, আর ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং আরেকটা পার্ট। তো বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ইজ ফর external users. ওকে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং প্রোভাইডস ডেটা ফর আউটসাইডার। আমরা এটা ফর্মাল ল্যাঙ্গুয়েজে বলতে পারি, খুব ফর্মাল ওয়েতে বলতে পারি। ওকে, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং প্রোভাইডস ডেটা ফর আউটসাইডার। আমরা আউটসাইডারটাকে আরো পরিশীলিত ভাষায় বলতে পারি, ইটস ফর এক্সটার্নাল ইউজার। এক্সটার্নাল ইউজারটা বেশি ডিসেন্ট। ওকে, তো বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং প্রোভাইডস ইনফরমেশন ফর এক্সটার্নাল ডিসিশন মেকার সাচ অ্যাজ আউটসাইড ইনভেস্টর্স, লেন্ডার্স। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং প্রোভাইডস ডেটা ফর আউটসাইডার। তো এখানে দেখেন, আপনারা গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশে পড়ালেখা করছেন, তাহলে আমি আপনাদের ক্লাস নিচ্ছি। আমাদের এই ক্লাসটাতে আপনারা হচ্ছে ইনসাইডার, আমি হচ্ছে ইনসাইডার। এখন আমাদের ক্লাসে যদি এই কয়েকটা কয়েকটা ব্যাচের স্টুডেন্ট এই সেকশনে, HUM 401-এ আছে। এই সেকশনে যারা আছে সবাই এখানকার ইন্টারনাল। এখন যদি চট করে এখন সফটওয়্যারের কেউ এসে এই ক্লাসে জয়েন করে, বা সফটওয়্যার ট্রিপলির কেউ এসে জয়েন করে, বা সিএসসি এর কোনো জুনিয়র এসে জয়েন করে, তারা কিন্তু আউটসাইডার আমাদের এই ক্লাসের জন্য, তারা এক্সটার্নাল। তো এখন বলা হচ্ছে যে আমাদের গ্রিন ইউনিভার্সিটিতে সিমিলারলি আমরা যখন আসছি, স্টুডেন্ট এবং টিচাররা প্লাস অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, HR ডিপার্টমেন্ট, আমাদের স্টাফ যারা আছে, টপ ম্যানেজমেন্ট যারা আছে, সবাই কিন্তু ইন্টারনাল। কিন্তু যখন আপনার এখানে সাপোজ ইয়ে করতে আসলো, ভর্তি হতে আসলো, ইনফরমেশন নিতে আসলো, তখন কিন্তু তারা এক্সটার্নাল, আউটসাইডার। তো এখানে অ্যাকাউন্টিং এর যে ইনফরমেশন গুলো বা অ্যাকাউন্টিং এর যে স্টেটমেন্ট গুলো, সেই স্টেটমেন্ট গুলো আমরা যদি চিন্তা করে থাকি, বসুন্ধরা গ্রুপ তো এই কর্পোরেট সম্পর্কে, এই কর্পোরেশন সম্পর্কে সবার একটা ধারণা আছে। নেসলে বাংলাদেশ লিমিটেড, এই অর্গানাইজেশন সম্পর্কে সবার একটা ধারণা আছে। ইউনিলিভার, তাই না? এগুলো সম্পর্কে ধারণা আছে। আমরা ওয়ার্ল্ড ওয়াইড যদি টেসলার কথা বলি, অ্যাপেলের কথা বলি, দেন হচ্ছে যদি গুগলের কথা, ইয়াহুর কথা বলি, এগুলো সম্পর্কে সবাই আমরা জানি। টয়োটা, মারুতি, টাটা, আমরা এগুলো সব কিছু সম্পর্কে জানি, তাই না? তো এগুলো এক একটা বলা হচ্ছে যে আমরা ব্যাংকের কথা যেমন বলি, প্রাইভেট প্রাইভেট সেক্টরে ব্যাংকের কথা, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক,
যমুনা ব্যাংক এরকম বলতে পারি। আবার পাবলিক সেক্টরের ব্যাংকের কথা বলি, এগুলো হচ্ছে পিওর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। ওকে, যেমন সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এগুলো হচ্ছে পাবলিক, তাই না? পাবলিক এই ব্যাংকগুলো, যে স্টেট যেগুলো অপারেট করছে। আর আমাদের প্রাইভেটাইজেশনে যে ব্যাংকগুলো আসছে, কমার্শিয়াল ব্যাংকগুলো আছে, তো সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, তো এক একটার অ্যাক্টিভিটিস কিন্তু এক এক রকম। বসুন্ধরা গ্রুপের কথা এই কারণেই বললাম, কারণ বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার পাশ দিয়ে 300 ফিট দিয়ে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা, আমার কলিগসরা সবাই আমরা মোটামুটি যাওয়া আসা করি। তাহলে বসুন্ধরা গ্রুপটা আমাদের চোখের সামনে প্রতিদিনই। তো বসুন্ধরা গ্রুপের কথা বলি, তো ওখানে কর্পোরেট লেভেলে যেটা হয়ে থাকে, ওখানে আমি যদি বলি কেউ একজন জব করবে, সাপোজ আপনি পাশ করে ওখানে জব করতে চান, তাহলে ওদের সম্পর্কে একটা ইনফরমেশন নেবেন। আপনার সামনে দুটো তিনটে অপরচুনিটি আসলো, একটা বসুন্ধরা গ্রুপে আসলো, একটা স্কয়ার গ্রুপে আসলো, আর একটা যেটা আরএমজি সেক্টরে একটা গ্রুপে আসলো, বা আম, আপনার সিএসসির জন্য আরেকটা জবের অফার পেয়েছেন, টেকনোলজি বেসড। তো এখন আপনাকে চিন্তা করতে হবে আমার টোটাল, আমি ওভারঅল প্যাকেজ কোনটা রিচ, কোন প্যাকেজটা আমার জন্য অ্যাকচুয়ালি শুধুমাত্র এখন স্যালারি কম্পেনসেশন প্যাকেজ, শুধুমাত্র স্যালারি ভালো সেটাই কিন্তু না। আদার্স আমার ওখানে গ্রো করবার সুযোগ আছে কোথায়, আমার ওখানে স্যালারি বেশি, বেশি স্যালারি, বাট সেটা কন্টিনিউয়াসলি এবং কনসিস্টেন্সি থাকবে কি না, প্রত্যেক মাসের 1 তারিখে স্যালারি হবে কি না, বা একটা ফিক্সড রেটে স্যালারি হবে কিনা, বা দেখা গেল যে অনেক হাই স্যালারি দিচ্ছে 2 মাস দিয়ে, আবার 1 মাস দিল না, আবার পরে সেটাকে অ্যাডজাস্ট করে পরের মাসে 50% দিল, এরকমও আছে অনেক অর্গানাইজেশন। তো সেক্ষেত্রে আমরা ইনফরমেশন গুলো কিভাবে নিব? তখন আমরা আউটসাইডার, একটা বসুন্ধরা গ্রুপের অ্যাকচুয়ালি অডিট, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট চিন্তা করতে পারে যে তারা ট্যাক্স বিভিন্ন জায়গায় যেটা হয়েছে, ট্যাক্স যে পরিমাণ পে করার কথা সেই পরিমাণ দেয়নি, তখন তারা কি করবে? ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করবে। তারা হচ্ছে এক্সটার্নাল ইউজার। আমি চিন্তা করবো বসুন্ধরা গ্রুপের এই প্রোডাক্টটা আসলে কত সেল হয়েছে মার্কেটে, এই কনজিউমার লেভেল কারা অ্যাকচুয়ালি, আমি এই প্রোডাক্টটা পারচেস করবো কিনা, তাহলে আমিও এক্সটার্নাল ইউজার। কিন্তু বসুন্ধরা গ্রুপে সাপোজ মার্কেটিং হেড আছে, সেলস এন্ড মার্কেটিং এর হেড আছে, প্রোডাকশনের হেড আছে, এইচআর এর হেড আছে, এইচআর ডিপার্টমেন্ট, তাহলে এইচআর ডিপার্টমেন্টের ম্যানেজার সে হচ্ছে ইন্টারনাল ইউজার, যে মার্কেটিং সেলস এর হেড সে হচ্ছে ইন্টারনাল ইউজার। তো এরকম ভাবে ইন্টারনাল ইউজাররা তারা ডিসিশন মেকিং এর জন্য হচ্ছে যে ইনফরমেশন গুলো ইউজ করবে, সেটা হচ্ছে ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং। দ্যাট মিনস ম্যানেজমেন্ট এই ইনফরমেশনটা, এই অ্যাকাউন্টিং, ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং ইজ ফর ম্যানেজ ম্যানেজমেন্ট। ইন্টারনাল যারা আছে সেখানে টপ টু একেবারে লোয়ার লেভেল ম্যানেজমেন্ট, যেটা আমরা লোয়ার এতটা ল্যাঙ্গুয়েজ ইউজ না করে আমরা যেটা বলি যে একেবারে বটম লেভেলে যারা কাজ করছে। ওকে, তো সেক্ষেত্রে এখানে আমরা আমরা এগুলো সবই দেখবো, টপ ম্যানেজার কারা, এই জিনিসগুলো আমরা শিখে যাবো, এর মধ্যেই শিখে যাব। তাহলে ইন্টারনাল ইউজার, এক্সটার্নাল ইউজার এন্ড অ্যাকাউন্টিং এর কনসেপ্টটা, এই দুটো জিনিস আমি দেখালাম, এই দুটো জিনিস বললাম। তো এখন আমি আসি যে এই কথাগুলো আমরা আম, প্রত্যেকটা অ্যাকাউন্টিং এর মেইন কাজ কি আমি সেটা একটু বলতে চাচ্ছি। এটা একটু বলতে চাই যে আপনার, একটু আসি। তো আমরা যে অ্যাকাউন্টিং কিভাবে কাজ করছে, অ্যাকাউন্টিং এর ইনফরমেশন, অ্যাকাউন্টিং অ্যাকচুয়ালি আমরা জানি অ্যাকাউন্টিং বলতে শুধু যেটা বোঝানো হচ্ছে ডেবিট ক্রেডিট। তো শুধু ডেবিট ডেবিট ক্রেডিট, কিভাবে এই নামগুলো শুনলে আপনাদের কাছে মনে হবে ডেবিট কি জিনিস, ক্রেডিট কি জিনিস? তো ডেবিট ক্রেডিট আমরা এখন শিখবো না, আমরা পর্যায়ক্রমে অটোমেটিক আমরা শিখে যাব। আহ এখানে একটা জিনিস দেখাতে চাচ্ছি। ওকে, আসি এখন। আপনাদের স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন? স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন বলেন তো? ইয়েস ম্যাম। বইটা আছে স্মিথ নাকি? ইন্ডেন। হ্যাঁ,
হ্যাঁ, হাতে লেখা ম্যাম, কিছু ম্যাম হাতে হাতে লেখা লেখা, কিছু। রাইট, এক্স্যাক্টলি। ম্যাম আমি পিডিএফ। মানে বোর্ডে যেটা লিখতাম সেটা এখানে লিখবার চেষ্টা করেছি, কারণ আমি যদি এখানে এখন লিখে লিখে পড়াই অনেক টাইম কনজিউমিং, যে কারণে আমি লিখে এর মধ্যে স্ক্যান করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ওকে। তো এরপরে কিছু কিছু প্রবলেম আমি সলিউশন দিয়ে দিব, যেহেতু আপনাদের সাথে আমার ক্লাসটা হচ্ছে অনলাইন। ঢাকা এটা ঢাকা। কিছু বলবেন? ওই তো আচ্ছা, এখানে আমি জাস্ট একটু দুই দিন হয়ে এক্সাম্পল গেছে। দিয়ে আপনাদের বুঝিয়ে দিই অ্যাকাউন্টিং এর বেসিক কনসেপ্টটা। ও আচ্ছা, আচ্ছা। না একটু আমিও আশা করছি, তাই আমিও আর কল করতে দিই নাই। আমি একটু ভাই প্লিজ মিউট মিউট। করেন। হ্যালো ভাই, মিউট করেন। এই ও প্রণয় মিউট আচ্ছা, করো। ঠিক আছে। ওকে। আচ্ছা, কথা বলবার থাকলে একটু মিউট করে কথা বলবেন। তো এখানে যেটা বলেছি সেটা হচ্ছে স্মিথ ইনভেস্ট, সাপোজ মিস্টার স্মিথ ইনভেস্ট করছে কত টাকা, 1 লাখ। আমি মিস্টার এক্স যদি বলি, এক্সও বলতে পারি, তো স্মিথ নামটা ইউজ করেছি। তো স্মিথ ইনভেস্ট টাকা 1 লাখ। কোথায় ইনভেস্ট করেছে? বিজনেসে। দ্য বিজনেস রিসিভস টাকা 1 লাখ ক্যাশ অ্যান্ড ইস্যুস কমন স্টক টু স্মিথ। এখন কথা হচ্ছে যে এই ল্যাঙ্গুয়েজটা তো অ্যাকাউন্টিং এর ফর্মাল একটা ল্যাঙ্গুয়েজ। আমি আপনাকে বলি, সাপোজ আপনাদের ক্লাসে একজন আছে যার নাম স্মিথ, এবং সে কি করলো, চিন্তা করলো যে আমি তো এখন অ্যাকাউন্টিং পড়ালেখা করছি এবং আমার ওই দিকটাতে কিছুটা ইন্টারেস্ট আছে। আমি এখন চিন্তা করি যে আমি সিএসসি তে পড়ছি, ও সরি ট্রিপলিতে পড়ছি, তাহলে আমি এখন কিছু একটা একটা রোবট বা একটা কিছু ক্রিয়েটিভ কিছু করব, এবং যেটা নিয়ে আমি বিজনেস শুরু করতে চাই। তো তার জন্য শুরুতেই তো কিছু ম্যাটেরিয়ালস, কিছু সময় কাজ করবার জন্য একেবারে আলাদা ডেডিকেটেড একটা রুম যেখানে ক্রিয়েটিভ কাজ করা যাবে, দেন পার্টনার দুজন, এরকম সবাইকে নিয়ে একটা ওখানে কিছু দিনের একটা সময় স্পেন্ড করে একটা কিছু রেডি করবার, একটা ক্রিয়েটিভ কিছু ডেভেলপ করবার চেষ্টা করছে। তো ধরে নেন আপনাদের ট্রিপলিরই কেউ এরকম একজন আছে যার নাম স্মিথ। তো সে শুরুতে তো এর জন্য কিছু টাকা দরকার, তো তারা তার ফ্রেন্ড এবং তাদের কাছে সবার কাছ থেকে 1 লাখ টাকা ম্যানেজ করে স্টার্ট করলো বিজনেসে। ওইটা কিন্তু ওই টাকাটা কিন্তু বিজনেসের টাকা, ওই টাকাটা আর মিস্টার স্মিথের টাকা না। তো মিস্টার স্মিথ যখন চাইবে বিজনেস ক্লোজ করে টাকাটা নিয়ে নিতে পারবে, বাট যখন চাইবে বিজনেস ক্লোজ করে টাকাটা নিয়ে নিতে পারবে। বাট মিস্টার স্মিথ অ্যাকচুয়ালি যখন বিজনেসটাকে রান করতে চাইছে, তখন টাকাটা ওখানে ইনভেস্ট করেছে, মিনস বিজনেস টাকাটা রিসিভ করেছে। আপনি, আপনারা তিনজন সাপোজ একটা এরকম একটা রুম নিয়ে 1 লাখ টাকা নিয়ে বিজনেসটা স্টার্ট করলেন, তাহলে আপনি এই তিনজন মিলে 1 লাখ টাকা দিয়ে আপনারা অনায়াসেই কিন্তু কলকাতায় একটা ট্যুর দিয়ে আসতে পারতেন, বা আপনারা খুব কম কম খরচে ভুটানে একটা ট্যুর দিয়ে আসতে পারতেন, বা নেপালে। তো নিয়ে আসলে আপনি নেপাল দেখে এসছেন, ভুটান দেখে এসছেন, আপনি হিমালয়ের কাছ থেকে দেখে এসছেন, অন্যরকম একটা প্রশান্তি, আপনার স্যাটিসফ্যাকশন অনেক বেশি থাকতো যে আমি টাকাটা খরচ করেছি বাট আমি হিমালয় দেখে এসেছি, আমি আরেকটা আহ, জায়গা এক্সপ্লোর করতে পেরেছি, মানে এটা একটা স্যাটিসফ্যাকশন অন্যরকম। তো স্যাটিসফাইড একটা সময় আপনি টাইম স্পেন্ড করতে পারতেন। তো সেটা না করে সেটাকে আপনি স্যাক্রিফাইস করে আপনি টাকাটা কি করছেন, বিজনেসে ইনভেস্ট করছেন। কেন করছেন? ইন অর্ডার টু মোর আর্নিংস ইন ফিউচার। আপনি ফিউচারে বেশি আর্ন করতে চান, বাট বিজনেস যখন ক্যাশটা রিসিভ করলো আপনার কাছ থেকে, ক্যাশটা চলে গেল, তাহলে আপনার ক্যাশ পকেট থেকে ক্যাশ কমে যাবে। আপনি ক্যাম্পাসে নেমে যদি আপনি ব্রেকফাস্ট করেন ক্যান্টিনে যে, তাহলে ব্রেকফাস্ট করলে কি হবে? ব্রেকফাস্ট করলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার পকেট থেকে টাকা চলে যাবে। তাহলে টাকাটা কি আপনার অ্যাসেট? একটু আমাকে হেল্প করবেন, একটু পার্টিসিপেট করে। টাকাটা আপনার অ্যাসেট,
তাহলে আপনি 50 টাকা ব্রেকফাস্টে দিলেন, তাহলে 50 টাকা আপনার কমে যাবে। আপনার কাছে সকালে যদি 500 টাকা আপনার পকেটে থাকে, আপনি রিক্সা ভাড়া 30 টাকা দিলেন, 50 টাকা ব্রেকফাস্টে গেল, তাহলে আপনার টাকা কমে এখন 420 টাকা থাকবে। আপনি তারপরে এক কাপ চা কফি খেলেন বা একটা চা খেলেন, এখন 400 টাকা থাকলো। তার মানে আপনাকে হিসাবটা বুঝতে হবে এখন আমার পকেটে কত আছে, ক্যাশ ইন হ্যান্ড কত, এটা আপনাকে বুঝতে হবে, এই হিসাবগুলো বুঝতে হবে। তাহলে আপনার টাকা কমে গেছে মানে আপনার অ্যাসেট কমে গেছে। তো স্মিথ যখন ইনভেস্ট করেছে তাহলে ক্যাশ কমে গেছে, ক্যাশ কমে গেছে, বাট ক্যাশ বেড়েছে কার? বিজনেসের ক্যাশ বেড়েছে। ওকে, এবং এই কথাটাই আমি বলেছি, বিজনেস ক্যাশ রিসিভ করলো, এখন আপনি বিজনেসের হচ্ছে ওনার। ওনারকে আমরা কি বলি? ওনার হচ্ছে ইকুইটি হোল্ডার। মানে আপনি যদি এখন সাপোজ চিন্তা করেন আমি স্কোয়ারের শেয়ার কিনবো, স্কোয়ারের শেয়ারে ইনভেস্ট করলে আপনি স্কোয়ার গ্রুপের স্কোয়ারের ওনার হয়ে গেলেন। আপনার স্কোয়ারের মানে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষে আপনাকে একটা ওদের প্রফিটের অংশ শেয়ার করবে ডিভিডেন্ড হিসাবে, এবং যদি রিইনভেস্ট করে তাহলে আপনাকে শেয়ার সেটা ডিক্লেয়ার করবে। তো সিমিলারলি আপনি বিজনেসে 1 লাখ টাকা ইনভেস্ট করলেন, তাহলে আপনাকে কি করা হলো? কমন স্টক বিজনেস আপনাকে, মানে আপনি কমন শেয়ার হোল্ডার। তাহলে আপনি কমন শেয়ার হোল্ডার, এটা বিজনেস কিন্তু আপনার বিজনেসের লাইবিলিটি ক্রিয়েট হলো, দ্যাট মিনস বিজনেসের লাইবিলিটি কিন্তু আপনি, কারণ বিজনেস আপনাকে টাকাটা ওই টাকা ইনভেস্ট করেছেন, ওখানে ওই বিজনেস থেকে টাকাটা আপনি নেবেন, বিজনেস আপনাকে টাকাটা দেবে। তাহলে আপনি যদি আপনার ফ্রেন্ডের কাছে বা আমার কাছে সাপোজ 500 টাকা ধার নেন, তাহলে কি হবে? আপনার পকেটে ক্যাশ টাকা আসবে, আপনার ক্যাশ বেড়ে যাবে, সাথে সাথে কি হবে? সাইড বাই সাইডে কি হবে? আপনার লাইবিলিটি বেড়ে যাবে, কারণ এই 500 টাকা তো নেক্সট টাইম আমাকে পরিশোধ করতে হবে, এবং এই কমিটমেন্ট ঠিক না থাকলে এরপরে তো কখনোই আর আমি টাকা আপনাকে ধার দেব না। সুতরাং আপনার ক্যাশও বাড়লো, অ্যাসেটও বাড়লো, আবার কি হলো? লাইবিলিটিও বাড়লো। তো সেই বিষয়টা কিভাবে আমরা দেখাচ্ছি দেখেন, খুব সিম্পল ওয়েতে। অ্যাসেটস এক পাশে দেখাচ্ছি অ্যাসেট, আর এক পাশে দেখাচ্ছি, এটা কিছুই না, আপনি জাস্ট বুঝে নেন এটা কি, কি কোয়েশ্চেন আসবে এগুলো সব পরে সব বুঝে যাবেন। এখানে বলছি আপনারা প্লিজ, আমি একটু বলে নেই, 5:30 পরে ছোট্ট একটা বিরতি, এটা আমার পার্সোনাল নেট ইউজ করে ক্লাসটা নিচ্ছি। তো সেক্ষেত্রে 10 মিনিটস এর একটা ইন্টারভেল ছোট্ট একটা থাকবে, এবং তারপরে আবার আমরা ক্লাস নিব। সেটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। মাঝখানে একটু ব্রেক দিলে আপনারাও কোয়েশ্চেন করতে পারবেন কোথায় কোথায় বুঝতে সমস্যা হচ্ছে। আর একটানা অনলাইনে 1.5 ঘন্টা ক্লাস করাও একটু টাফ, তো আমরা একটু মাঝখানে একটু ব্রেক নেব। ওকে, তো এখানে বলা হয়েছে কি, জাস্ট আফটার 5 মিনিটস এখানে বলা হয়েছে অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি। তো অ্যাসেট শুরুতেই কি হলো? শুরুতেই যেটা হয়েছে, একটু আমি শুরুতেই প্রথমে ফার্স্ট ওয়ান যে ট্রানজেকশনটা হয়েছিল সেখানে বিজনেসের ক্যাশ, আমি এটা কিন্তু বিজনেসের হিসাবের কথা বলছি। বিজনেসে কি হয়েছিল? ক্যাশ আপনি দিলেন, আপনারা ক্যাশ দিলেন বিজনেসকে, তাহলে বিজনেসের ক্যাশ ইনক্রিজ করলো, তাহলে +1 লাখ। এটা আমি রোমান 1 লিখেছিলাম, সেটা এখানে আছে। তো ক্যাশ হলো, ক্যাশ ইনক্রিজ করলো +1 লাখ। তার সাথে সাথে কি হলো? ইকুইটি, ইকুইটি হচ্ছে তার লাইবিলিটি, মানে আপনাকে, আপনি ইকুইটি হোল্ডার, আপনাকে পরিশোধ করতে হবে, তাহলে ইকুইটিও তার ইনক্রিজ করলো 1 লাখ। ঠিক আছে, এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন? প্লিজ ইয়েস অর নো? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। ওকে, মানে অনলাইন তো আমি একটু বারবার জিজ্ঞাসা করবো, কারণ আমার আই কন্ট্যাক্ট যেহেতু হচ্ছে না বিভিন্ন কারণে। ওকে, সেকেন্ড ওয়ান বলছি, পারচেজেস টাকা 40,000 অফ ফার্নিচার অন ক্যাশ। এটা মানে কি বলেছে? যে বিজনেস কি করলো? ফার্নিচার, ওই যে নতুন বিজনেস স্টার্ট যখন করবেন তখন আপনার ইকুইপমেন্ট লাগবে বা ফার্নিচার লাগবে, তাই না? তো ইকুইপমেন্ট বা ফার্নিচার সবকিছু মিলিয়ে আপনার কত? 40,000 টাকা ক্যাশ দিয়ে আপনি কিনে নিয়ে আসলেন। তো ক্যাশ দিয়ে কিনে নিয়ে আসলে কি হবে? আপনার ক্যাশ কমে যাবে, আর আপনার অ্যাসেট আবার বেড়ে যাবে, ফার্নিচার বলেন আর ইকুইপমেন্ট বলেন। তো এইটা হচ্ছে ফার্নিচার হচ্ছে অ্যাসেট, ফিজিক্যাল অ্যাসেট,
আর ক্যাশ হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট। আমি কি ঠিক বলেছি? ক্যাশ হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ফার্নিচার, এইভাবে আমরা শিখে যাব। এরপরে আমি কিন্তু থিওরি গুলো বলবো। এটাকে ফিজিক্যাল অ্যাসেট বলছি কারণ এটা টানজিবল, এটাকে টাচ করা যায়, ফার্নিচারকে টাচ করা যায়, আপনি ধরতে পারেন, আপনি এটাকে এক প্লেস থেকে আরেকটা প্লেসে আপনি নিয়ে যেতে পারেন, তো শিফট করতে পারেন। আর ক্যাশটাও আপনার হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট, কারণ ক্যাশ দিয়ে যে কোনো কিছুতেই আপনি এটাকে কনভার্ট করতে পারেন। ক্যাশ থাকলেই আপনি ল্যান্ড পারচেস করতে পারেন, ক্যাশ থাকলেই আপনি বিজনেস স্টার্ট করতে পারেন, ক্যাশ থাকলে আপনি ল্যাপটপ পারচেস করতে পারেন, সবই পারেন ক্যাশ থাকলে। তাহলে ক্যাশ হচ্ছে পারচেসিং পাওয়ার আপনার, ক্যাশ হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট। সবচেয়ে লিকুইড ফাইন্যান্সিয়াল অ্যাসেট হচ্ছে ক্যাশ, এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাসেট। এখন ফার্নিচার আপনার ইনক্রিজ করলো কিন্তু ক্যাশ তো কমে গেল, ঠিক কিনা? আপনি পকেট থেকে টাকা দিয়ে ফার্নিচার কিনলেন, তাহলে ফার্নিচার ইনক্রিজ করলো আর এদিকে ক্যাশ কমে গেল, তাই না? তাহলে আমি ফর্মালি বলবো, কিন্তু ফাইনালি এখানে বলছি ক্যাশ কি হলো, বোথ সাইডে না দিয়ে আমার ক্যাশ কমে গেল -40,000, আর ফার্নিচার কি হলো +40,000। সেকেন্ড যে কেস, সেকেন্ড যে ট্রানজেকশন, এখানে কিন্তু এই জায়গাটাতে কোনো ইম্প্যাক্ট করেনি এবং এই জায়গাগুলোতেও কোনো ইম্প্যাক্ট করেনি, এবং ফার্স্ট ওয়ান ট্রানজেকশন শুধু ক্যাশ এবং ইকুইটি এটা দ্বারা এফেক্টেড। ওকে, ট্রানজেকশন কি সেটাতেও আসবো, একটু পেছন থেকে আসি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, মুখস্থ করতে হবে না, মুখস্থ করে পড়ালেখা খুব বেশি দিন মনে থাকে না। ওকে, এখন আসছি যে মেমোরাইজ করতে হবে, কিছু জিনিস তো মেমোরাইজ করতেই হবে, বাট বুঝে বুঝে মেমোরাইজ করলে বেশি ভালো হয়। এখানে বলা হচ্ছে যে 40,000 ক্যাশ দিয়ে ফার্নিচার কিনলো, এই পর্যন্ত ক্লিয়ার? আই এম ওয়েটিং। Yes, ma'am. জি একটু ম্যাম, বলেন। ক্লিয়ার। ওকে, দেন থার্ড কেস দেখেন, একটু 1 মিনিট আছে, 1.5 মিনিট আছে। পারচেসেস 18,000 অফ র ম্যাটেরিয়ালস অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট বলতে এখানে আপনাদের বলি এটা কিন্তু ক্রেডিট পারচেস, এই জন্য আমি লিখে দিয়েছি অর ক্রেডিট পারচেস। তো অন অ্যাকাউন্ট যখন, তার মানে হচ্ছে আপনি বাকিতে কিনেছেন। অনেক সময় হয় না, বাড়ির পাশে যে গ্রোসারি শপ আছে ওখান থেকে বলেন না, আপনি পরে টাকা দিয়ে যাবো মামা, আমি এখন এটা নিলাম ওটা নিলাম, একটা সাবান নিলাম, একটু ইয়ে নিলাম, ব্রেড নিলাম, হয়তো পরে টাকা দিতে চান। বা ডিলাররা কিভাবে বিজনেস করে, ডিলাররা দিয়ে যাচ্ছে ধরেন প্রাণের অনেকগুলো ক্যান দিয়ে যাচ্ছে বা অনেকগুলো প্রোডাক্ট দিয়ে যাচ্ছে, কিন্তু টাকাটা নেয় তারা একটা ডিউরেশনে, টাকা নেয় 2 উইকস অর আফটার 1 মান্থ তারা টাকা নিচ্ছে, কালেক্ট করছে। তো ক্রেডিট পারচেস করলে কি হবে, আপনার ক্যাশ তো কমবে না, ক্যাশ কি কোনোভাবে এফেক্টেড? ক্যাশ এখানে প্রভাবিত হচ্ছে না। আমরা এখনই ইয়ে হয়ে যাব, টাইম আউট হয়ে যাব, আমরা এরপরে আবার জয়েন করব। এখন যারা জয়েন করছে একটু প্লিজ পরে জয়েন করবেন এবং তখন অ্যাটেন্ডেন্স দিব। এখন ক্লাসে এই মুহূর্তে 35 আছে। তো এখানে যেটা বলছি, এখানে যেটা বলছি যে